গল্পে শুরু হয় সাউথ কোরিয়ার সবচেয়ে বড় শহর সোল সিটিতে। সেখানেই দেখানো হয় একজন মেয়েকে যে তার সারা দিনের কাজকর্ম শেষ করে রাতে তার বাড়িতে ফিরছিল। তবে ফেরার পথে তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই টেন্সড রয়েছে। তার বারবার মনে হচ্ছিল যেন কেউ তার পিছু করছে। তবে এই সব কিছুকে উপেক্ষা করেই সে চলে আসে তার অ্যাপার্টমেন্টের কাছে। সে একটি সুবিশাল বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকে। তবে অ্যাপার্টমেন্টে পৌঁছে সে দরজা খুলতেই যাবে, তখনই যেন তার মনে হয় কেউ তার পিছু করছে। তবে করিডোরের দিকে তাকালে দেখতে পায় সেখানে কেউ নেই। এই কারণেই সে তার কি কার্ডটা দিয়ে দরজা আনলক করে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে ঘরের ভেতরে ঢুকতেই সে দেখতে পায় তার অ্যাপার্টমেন্টে কোনো ইলেকট্রিসিটি নেই। এই কারণেই সে ফ্ল্যাশ জ্বালিয়েই তার কাজকর্ম করছিল। তবে তখনই হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পায়। এই শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখতেই সে ঘরের চারপাশটা দেখতে থাকে। তবে তখনই তার চোখে পড়ে আলমারির দিকে, যার দরজাটা একটু খোলা ছিল। আওয়াজটা সেখান থেকেই আসছে কিনা এটা চেক করতেই সে ওই আলমারির কাছে যায়। তবে তখনই সে বুঝতে পারে কেউ হয়তো তার পেছনে আছে। আর দেখানো হয় কোনো এক ছায়ার মতো লোক তার মুখটা চেপে ধরেছে। সে বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে, তবে তার সেই আর্তনাদ কেউ শুনতে পায় না। এরপরেই দেখানো হয় একজন মেয়েকে যে এই গল্পের প্রধান চরিত্র, যার নাম গিয়ংমিন। গিয়ংমিন ঘুমিয়েছিল আর তার পাশেই শুয়েছিল তার হাজব্যান্ড। এরপরেই পাশেই টেবিলে রাখা একটি পুরনো হাত ঘড়িতে ভোর 4টের অ্যালার্ম বাজতেই তার হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়ে। সে ব্রাশ করে নিয়ে তার ব্রেকফাস্ট কমপ্লিট করে রুম থেকে বেরিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, বেরিয়ে যাওয়ার আগে সে গিয়ংমিনকে ডেকে তোলে না, তাকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। এর কয়েক ঘন্টা পরেই গিয়ংমিনও ঘুম থেকে জেগে ওঠে। তবে ঘুম থেকে ওঠার পরেও তার স্বাভাবিক লাগছে না। তার মাথাটা যেন ভার হয়ে আছে, যেন তার ঘুমটাই সম্পূর্ণ হয়নি। তবে যাই হোক, তাকে অফিস যেতে হবে। এই জন্যই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সে তার ব্রেকফাস্টটা সেরে নেয়। ব্রেকফাস্ট সেরে নিয়ে সে রেডি হয়ে বেরিয়ে পড়ে তার অফিসের উদ্দেশ্যে। তবে বেরিয়ে যাওয়ার আগে সে তার ঘরে হাজব্যান্ডের জামা কাপড়গুলো শুকোতে দেয় আর দরজার সামনে রাখা তার হাজব্যান্ডের জুতোগুলোও গুছিয়ে রাখে। এরপর সে দরজা লাগাতেই যাবে, তবে তখনই তার চোখে পড়ে তার দরজার লকের কভারটা খোলা রয়েছে, যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। তার মনে হয় যেন কেউ তার এই লকটা খোলার চেষ্টা করেছিল। তবে সেই বিষয়টাকে উপেক্ষা করে সে তার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দরজাটা লক করে দিয়ে চলে যায় তার অফিসে। গিয়ংমিন একটি ব্যাংকে লোন ডিপার্টমেন্টে পার্ট টাইমের কাজ করে। আর এই অফিসেই আমাদের পরিচয় হয় হিউজু নামের একজন মেয়ের সাথে, যে গিয়ংমিনের শুধু কলিগই নয় বরঞ্চ তার বেস্ট ফ্রেন্ড। তবে এই অফিসে শুধুমাত্র তার পছন্দের মেয়ে নয়, তার একজন অপছন্দেরও লোক রয়েছে, যার নাম মিস পার্ক। কারণ মিস পার্ক সব সময় গিয়ংমিনের কাস্টমারদেরকে তার কাছ থেকে টেনে নিয়ে গিয়ে তার নিজের টার্গেটটা পূরণ করে। আর এই জন্যই মিস পার্ককে গিয়ংমিনের খুবই অপছন্দ। তবে অপছন্দ হলেও সে তাকে কিছুই বলতে পারে না, কারণ সে খুবই শান্ত স্বভাবের। আর তাছাড়া সে এখানে একজন পার্ট টাইম এমপ্লয়ি। অফিস শেষে বাড়ি ফেরার পথে মেট্রোতে বসে গিয়ংমিন আর হিউজু গল্প করছিল। হিউজু গিয়ংমিনকে বলতে থাকে, তুমি কেন মিস পার্কের এমন ব্যবহারগুলো সহ্য করছো? তুমি এত শান্ত স্বভাবের জন্যই সে এমন ব্যবহার আরো বেশি করছে। গিয়ংমিন তাকে কিছুই বলতে পারে না, কারণ সে একজন পার্ট টাইম এমপ্লয়ি। তবে হিউজু বলে গিয়ংমিনের যে পারফরমেন্স রয়েছে তাতে খুব শীঘ্রই সে এই ব্যাংকের পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাবে। তারা এই সবকিছুই ডিসকাস করছিল। তখনই আমরা দেখতে পাই দূর থেকে একজন লোক তাদের উপর নজর রাখছে। এই লোকটি সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর গিয়ংমিন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তবে ঢোকার পথেই সিকিউরিটি গার্ড তাকে বলে দেয় তার জন্য একটা পার্সেল এসেছে। গিয়ংমিন সেই পার্সেলটাকে নিয়ে তার রুমের সামনে আসে। তবে রুমের সামনে আসতেই সে দেখতে পায় তার ডোর লকের কভারটা আবারও খোলা রয়েছে, যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। তবে তখনই তার নজরে পড়ে পাশেই রাখা একটা নোট, যেই নোটের ওপর লেখা রয়েছে তার মা তার সাথে দেখা করতেই এখানে এসেছিল। তবে দরজার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাওয়ায় সে ভেতরে প্রবেশ করতে পারেনি। আর এই জন্যই পার্সেলটা সে ওই সিকিউরিটি গার্ডের কাছে রেখে গেছে। এরপর রুমে প্রবেশ করে গিয়ংমিন তার মাকে কল করে, আর মাকে কল করে কনফার্ম হয়ে নেয় সত্যি তার মা এখানে এসেছিল কিনা। এরপর সে ঘুমোতে যাবে, তবে তখনই সে শুনতে পায় তার দরজার লকটা কেউ খোলার চেষ্টা করছে। তবে পাসওয়ার্ডটা পাল্টে দেওয়ায় দরজার লকটা খুলতে পারছে না। গিয়ংমিন খুবই ঘাবড়ে যায়, আর ঘাবড়ে গিয়ে সে তার দরজার সামনে আসে চেক করার জন্য। তবে তখনই দেখতে পায় কেউ খুবই ডেসপারেটলি তার দরজার লকটাকে বারবার খোলার চেষ্টা করছে, যেটা দেখে গিয়ংমিন এখন আতঙ্কিত হয়ে যায়। এরপর কিছুটা শান্ত হলে সে দরজার কাছে গিয়ে আইহোল দিয়ে দেখার চেষ্টা করে কে তার দরজার লকটা খোলার চেষ্টা করছে। তবে দেখতে পায় সেখানে কেউ নেই। এরপর সে তার দরজাটা খুলে বাইরে করিডোরেও চেক করে, তবে সেখানেও কেউ নেই। কিন্তু তখনই তার নজরে পড়ে তার দরজার সামনে পড়ে থাকা একটা সিগারেটের বার্ড,
যেটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। এই কারণে সে পুলিশে কল করে সমস্ত কিছু জানায়। কিছুক্ষণ বাদে অফিসার এলে গিয়ংমিন তাদেরকে সব কিছু বলে। পুলিশ অফিসার সমস্ত কিছু চেক করে নিয়ে গিয়ংমিনকে বলে এই ব্যাপারে তারা কোনো সাহায্য করতে পারবে না, কারণ তার দরজা অ্যাজ ইট ইজ ঠিক রয়েছে, তার কোনো ক্ষতি হয়নি। আর যদি তার প্রপার্টির কোনো ক্ষতিই না হয়ে থাকে তাহলে তারা কোনো কেসই করতে পারবে না। আর তাছাড়াও গিয়ংমিন এর আগেও অনেকবারই একই কমপ্লেন করেছে, যেই কারণে এই পুলিশ অফিসারগুলো খুবই বিরক্ত হয়ে আছে তার ওপর। তাই তারা বলে এই সমস্ত অভিযোগ করে কোনো লাভ নেই যতক্ষণ না তার প্রপার্টির কোনো ক্ষতি হচ্ছে। এই বলেই পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। আর গিয়ংমিনও হতাশ হয়ে তার দরজা লক করে দিয়ে তার বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। সে যখন তার গভীর ঘুমের মধ্যে, তখনই আমরা দেখতে পাই সেই ভয়ানক দৃশ্য। তার বাথরুম থেকে নগ্ন অবস্থায় বেরিয়ে আসে ওই লোক, আর এসেই তার পাশে শুয়ে পড়ে। এই লোকটিকে, যাকে আমরা এতক্ষণ পর্যন্ত তার হাজব্যান্ড বলে মনে করেছি, সে আসলে তার হাজব্যান্ড নয়, কারণ পুলিশ আসার পরেও গিয়ংমিন একবারও তার হাজব্যান্ডের কথা মেনশন করেনি। তবে যাই হোক, পরের দিন সকালে গিয়ংমিনের ঘুম ভাঙলে তার আবারও ডিজিনেস ফিল হয়, খুবই টায়ার্ড লাগে, যেন এত ঘুমানোর পরেও তার ঘুমই কমপ্লিট হচ্ছে না। সে বুঝতেই পারছে না কিছুদিন ধরে তার সাথে এমন কেন হচ্ছে। তবে সে এই বিষয়টাকে উপেক্ষা করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ে তার অফিসের উদ্দেশ্যে। তবে অফিসে যাবার আগে সে মর্নিং শিফটের সিকিউরিটি গার্ড হানের কাছে জানায় সে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে চায়। হান তাকে জিজ্ঞেস করে সে এখনই সিসিটিভি ফুটেজ চেক করবে কিনা। তবে গিয়ংমিন জানায় এখন তার টাইম নেই, সে রাতে এসে সিসিটিভি ফুটেজ চেক করবে। এরপর সে অফিসে চলে আসে। লাঞ্চ ব্রেকে সে হিয়োজুর সাথে কথা বলছিল। হিয়োজুকে সে জানায় তার অসুবিধার কথা। সে জানায় কিছুদিন ধরে তার এমন ফিল হচ্ছে, আর তাছাড়াও সে যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টটাও তার সুবিধার মনে হচ্ছে না। তখন হিয়োজু ইয়ার্কি করে তাকে বলে তাহলে তাদের ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার কিমকে তার বিয়ে করে নেওয়া উচিত, তাহলেই তার সমস্ত অসুবিধা মিটে যাবে। আসলে মিস্টার কিম গিয়ংমিনকে খুবই পছন্দ করত। এরপর লাঞ্চ শেষে গিয়ংমিন যখন আবার কাজ শুরু করে, তখন বরাবরের মতোই মিস পার্ক তার সামন থেকে কাস্টমারকে নিজের কাছে টানতে চায়। তবে ওই কাস্টমার নিজে থেকেই মিস পার্ককে না করে দেয়, আর সে সোজা গিয়ংমিনের কাছে আসে। আসলে এই লোকটি আর কেউ নয়, বরঞ্চ সেই লোকটা যে সেদিন ট্রেনে গিয়ংমিনদের ওপর নজর রাখছিল। এই লোকটির নাম কিম জং। সে একজন কার্পেন্টার। এখানে এসেছে কারণ তার টাকা পয়সা লেনদেনে অসুবিধা হচ্ছিল। তখন গিয়ংমিন তাকে বলে তার এই অসুবিধাগুলো মিটে যাবে যদি সে একটা সেভিংস অ্যাকাউন্ট খোলে, আর এই জন্যই সে নিজের একটি কার্ড কিম জংকে দিয়ে দেয়। তবে কিম জং বলে সে একটা শর্তেই সেভিংস অ্যাকাউন্ট খুলবে, যদি গিয়ংমিন তার সাথে একটা কফি ডেটে যায়। তবে গিয়ংমিন সরাসরি তাকে না করে দিলে কিম জং খুবই চটে যায়। সে বিভিন্ন রকমের কথা তাকে শোনাতে থাকে, বলতে থাকে সে সামান্য একজন কার্পেন্টার হওয়ার জন্য গিয়ংমিন তার সাথে ডেটে যাচ্ছে না, আর এই নিয়েই সে তুমুল ঝগড়া শুরু করে। তখনই ব্রাঞ্চ ম্যানেজার সিকিউরিটি ডেকে কিম জংকে সেই ব্যাংকের থেকে বের করে দেয়। তবে বেরিয়ে যাওয়ার সময় কিম জং গিয়ংমিনকে বলে সে তাকে দেখে নেবে। এই বলেই থ্রেট দিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। অফিসে এই সমস্ত ঝামেলা সহ্য করে সারা দিন শেষে রাতে গিয়ংমিন অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এরপর সে ঘুমিয়ে পড়লে দেখা যায় সেই ভয়ানক দৃশ্য। গিয়ংমিন যে বিছানার ওপর শুয়ে আছে সেই বিছানার নিচ থেকেই বেরিয়ে আসে ওই লোকটি। অর্থাৎ গিয়ংমিন এই রুমে আসার আগে থেকেই সেই লোক তার বিছানার নিচে ওত পেতে শুয়ে থাকে। এরপর গিয়ংমিন ঘুমিয়ে গেলেই বিছানার নিচ থেকে বেরিয়ে এসে ক্লোরোফর্ম নিয়ে তাকে পুরোপুরি বেহুশ করে দেয়। আর এরপর সে বাথরুমে গিয়ে গিয়ংমিনের ব্রাশটা দিয়েই নিজে ব্রাশ করে নেয়, আর প্রতি রাতের মতো স্নান করে পুরোপুরি নগ্ন হয়ে শুয়ে পড়ে এসে তার কাছে। আর প্রতিনিয়ত এই ক্লোরোফর্মের জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ংমিন খুবই টায়ার্ড ফিল করে, ডিজিনেস ফিল করে। আর দিন দিন তার এই ডিজিনেস যেন বেড়েই চলেছে। সেই দিন অফিসে এলে গিয়ংমিনকে তার বস চেম্বারে ডাকে। চেম্বারে আসলে তার বস জানায় তার পারফরমেন্স খুবই ভালো হয়েছে, আর এই কারণেই এই ব্যাংকে তাকে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এত বড় একটা খুশির খবর শুনেও গিয়ংমিনের চোখে মুখে কোনো রকমের এক্সাইটমেন্ট নেই, এতটাই টায়ার্ড ফিল করছে সে। সারাদিনের অফিস শেষ করে রাতে গিয়ংমিন বাসের জন্য যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখনই সেখানে কিম জং আসে। কিম জং এসে তাকে তার সাথে ট্যাক্সিতে যেতে বলে। গিয়ংমিন তাকে সরাসরি না করে দিলে কিম জং খুবই রেগে যায়, আর তার হাত ধরে তাকে জোর করতে থাকে সাথে যাওয়ার জন্য। ঠিক সেই সময়ই ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার কিম সেদিক দিয়েই যাচ্ছিল, আর গিয়ংমিনকে হ্যারাস হতে দেখে সে সাথে সাথেই সেখানে চলে আসে। কিম জংকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন এরপর থেকে সে গিয়ংমিনের সাথে কোনো রকমের দুর্ব্যবহার না করে, সে যেন তার আশেপাশেও তাকে না দেখে। এই বলে তাকে শাসিয়ে দিয়ে সে গিয়ংমিনকে তার গাড়িতে করেই লিফট দেয় তার অ্যাপার্টমেন্ট পর্যন্ত। গিয়ংমিন তার অ্যাপার্টমেন্টে ঢুকেই দেখতে পায় এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। সে তার ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে চেক করতেই যাবে, তবে তখনই হঠাৎ করে তার দরজায় কেউ নক করতে থাকে। গিয়ংমিন খুবই চমকে যায়, তবে দরজা খুলতেই দেখতে পায় ম্যানেজার কিম তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে গিয়ংমিন তার ওয়ালেটটা গাড়িতেই ফেলে এসেছিল, আর ম্যানেজার কিম সেটা দিতেই এখানে এসেছে।
তবে ম্যানেজার কিম দেখতে পায় গিয়ংমিনের রুমে কোনো ইলেকট্রিসিটি নেই, এই জন্যই সে ভেতরে আসে সেটা ঠিক করে দিতে। এরপর মিস্টার কিম ঘরের ইলেকট্রিসিটি ঠিক করে দিলে গিয়ংমিন তাকে কফি অফার করে, আর মিস্টার কিমও রাজি হয়ে যায়। তবে তখনই গিয়ংমিনের হঠাৎ করে মনে পড়ে, সে মিস্টার কিমকে জিজ্ঞেস করে সে তার অ্যাপার্টমেন্টের নাম্বার কি করে জানলো। সে মিস্টার কিমকে কখনোই তার অ্যাপার্টমেন্টের নাম্বার বলেনি। এই প্রশ্ন জিজ্ঞেস করেই গিয়ংমিনের সন্দেহ হয়। সে ভাবতে থাকে এর আগের দিন হয়তো মিস্টার কিমই তার দরজার সামনে এসে বারবার পাসওয়ার্ড খোলার চেষ্টা করছিল, আর এই জন্যই গিয়ংমিন তার কোনো কথা না শুনে সোজা বাইরে এসে তার দরজাটা লক করে দেয়। এরপর সে পুলিশকে কল করে। পুলিশকে কল করলে ডিটেকটিভ লি নামের একজন পুলিশ অফিসার তার এখানে আসে। তবে তার অ্যাপার্টমেন্টের দরজা খুলতেই তারা চমকে যায়। ম্যানেজার কিমের ডেড বডিটা পড়ে আছে তার অ্যাপার্টমেন্টের দরজার সামনে, যেটা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। ডিটেকটিভ লি ঘরে চেক করে দেখতে পায় সেখানে কেউ নেই, আর এই জন্যই উল্টে এই খুনের সন্দেহ এসে পড়ে গিয়ংমিনেরই ওপর। ডিটেকটিভ লি গিয়ংমিনকে থানায় নিয়ে আসে ইন্টারোগেশন করার জন্য, আর তাকে জানায় ফরেন্সিক টিম তার অ্যাপার্টমেন্টে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির প্রমাণ পেয়েছে। হয়তো গিয়ংমিনই কারো সাহায্য নিয়ে ম্যানেজার কিমকে মেরে ফেলেছে। ডিটেকটিভ লি এটাও জানিয়ে দেয় যে ম্যানেজার কিম আসলেই নির্দোষ ছিল, কারণ সে তার অ্যাপার্টমেন্টের নাম্বারটা নিচে সিকিউরিটি গার্ডের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিল। এছাড়াও গিয়ংমিনের রুমে পুরুষ মানুষের পোশাক, পুরুষ মানুষের জুতো পাওয়া গেছে, যে ঘটনাটা আমরা প্রথম দিনই দেখেছিলাম। তবে গিয়ংমিন জানায় তার অ্যাপার্টমেন্টে পুরুষ মানুষের জামা কাপড় এবং দরজার সামনে পুরুষ মানুষের জুতো সে নিজেই রেখেছিল, যাতে ডেলিভারি বয় থেকে শুরু করে তার অ্যাপার্টমেন্টে যারা যারা আসবে সবাই ভাবে যে এই রুমে কোনো পুরুষ মানুষও থাকে, শুধুমাত্র একা কোনো মেয়ে থাকে না। এই জন্য সে এই সব কিছু নিজেই করেছে। গিয়ংমিনের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না থাকায় তাকে পুলিশ ছেড়ে দেয়। এই সব কিছুতেই গিয়ংমিন খুবই ডিস্টার্ব ছিল। আর এরপর পরের দিন যখন সে অফিসে আসে তখন অফিসের বস তাকে এই চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কারণ সে একজন মার্ডার সাসপেক্ট, আর তার রুমেই এই অফিসের ব্রাঞ্চ ম্যানেজারের মৃত্যু হয়েছে। এই সব কিছুর কারণেই গিয়ংমিনের চাকরিটাও চলে যায়। যে চাকরিটার জন্য গিয়ংমিন এত দিন পরিশ্রম করে গেছে, এক নিমেষেই সেই চাকরিটাও তার হাত থেকে চলে গেল। আর এই সব কিছুর জন্যই সে তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে এসে মর্নিং শিফটের সিকিউরিটি গার্ড হানের কাছে তার করিডোরের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। তবে হান জানায় করিডোরে যে সিসিটিভিগুলো লাগানো আছে সেগুলো সবগুলোই ফেক, শুধুমাত্র লিফটে থাকা সিসিটিভি ক্যামেরাটাই কার্যকরী। আর এই জন্যই সেদিন তার অ্যাপার্টমেন্টের সামনে কে ছিল সেটা জানার মতো কোনো উপায়ই তার কাছে নেই। হতাশ হয়ে গিয়ংমিন সেখান থেকে চলে আসতে থাকে। তবে সে এতটাই ঘাবড়েছিল যে সেই সিকিউরিটি গার্ডকে ডেকে তার রুমটা চেক করতে বলে তার রুমে কেউ আছে কিনা। সিকিউরিটি গার্ড তার রুমটা ভালোভাবে চেক করে দিয়ে বলে এই রুমে কেউ নেই। আর এরপরেই গিয়ংমিন তার অ্যাপার্টমেন্টে আসে। এরপর গিয়ংমিন যখন তার অ্যাপার্টমেন্টটা পরিষ্কার করছিল তখনই সে তার অ্যাপার্টমেন্টে একটা কি কার্ড খুঁজে পায়, যেটা দিয়ে দরজার লক খোলা হয়। তবে এটা তার নয়, কারণ সে তার ডোর লকের জন্য কোনো কি কার্ডই ব্যবহার করে না। গিয়ংমিন সেই কার্ডটাকে নিয়ে তার অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে গিয়ে চেক করতে থাকে। এভাবেই চেক করতে করতে হঠাৎ করেই একটা অ্যাপার্টমেন্টের দরজা আনলক হয়ে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় এই অ্যাপার্টমেন্টে কেউ নেই। তখনই তার নজরে পড়ে এই অ্যাপার্টমেন্টে যে থাকতো তার ছবিটার ওপর। এই ছবিতে থাকা মেয়েটি হলো সেই মেয়েটা যাকে আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম, যার নাম ছিল সংহি। এই সবকিছু দেখেই গিয়ংমিন তার বন্ধু হিউজোকে ডাকে, আর হিউজোকে এই সবকিছু জানানোর পর হিউজো বলে এখানে দুটো অপশন থাকতে পারে। এক, সংহি সেদিন তার রুমে গিয়েছিল আর সেই মিস্টার কিমকে হত্যা করেছে, আর তখনই তার কাছ থেকেই তার অ্যাপার্টমেন্টের কি কার্ডটা গিয়ংমিনের ঘরে পড়ে গেছিল। আর নয়তো মিস্টার কিমের কাছেই সংহির অ্যাপার্টমেন্টের কি কার্ড ছিল, যেটা সেদিন মিস্টার কিমের কাছ থেকে তার অ্যাপার্টমেন্টে পড়ে গেছে। তবে সেক্ষেত্রে মিস্টার কিমের সাথে সংহির কি কানেকশন রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপর তারা দুজন মিলে আবার সংহির অ্যাপার্টমেন্ট চেক করে, যেখানে সে অনেকগুলো ক্রেডিট কার্ড বিল দেখতে পায়। আর সেই ক্রেডিট কার্ড বিলগুলোকে ভালোভাবে চেক করে তারা দেখতে পায় এই বিলগুলোতে একটা জিনিস কনস্ট্যান্ট রয়েছে, যেটা হলো প্রত্যেকদিন দুপুর 1টা নাগাদ সংহি একটা দোকান থেকে $3.20 কোনো জিনিস কিনে থাকে। আর এই জন্যই তারা আজ সংহিকে ধরার জন্য সেই দোকানে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর তখনই তারা দেখতে পায় একটি মেয়ে $3.20 কোনো এক জিনিস কিনছে। এটা শুনতে পেয়েই তারা দুজন ওই মেয়েটির পিছু নেয়। তারা সেই মেয়েটির পিছু করতে করতেই একটি জায়গায় এসে পড়ে। তবে কিছু দূর যেতেই সেই মেয়েটিকে তারা আর খুঁজে পাচ্ছিল না, তাই জন্যই তারা দুজন আলাদা হয়ে দৌড়ে তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে গিয়ংমিন কিছুটা এগিয়ে এসেই দেখতে পায় একটা বাড়ির সামনে একটি বিড়াল খাবার খাচ্ছে, যেই খাবারটা কিছুক্ষণ আগে ওই মেয়েটাই কিনেছিল। গিয়ংমিন বাড়ির ভিতরে লক্ষ্য করে দেখতে পায় এমনই খাবারের অনেকগুলো প্যাকেট ভিতরে পড়ে আছে। এই জন্যই গিয়ংমিন ভিতরে প্রবেশ করে দরজায় নক করতে থাকে। তবে ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না।
তখনই গিয়ংমিন লক্ষ্য করে এই দরজায় যে ডোর লকটা লাগানো রয়েছে সেটা একদমই তার দরজার মতোই। এরপরে সে বিভিন্ন রকমের পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে থাকে ওই ডোর লকটাকে খোলার, তবে সে কিছুতেই সেটাকে খুলতে পারছিল না। এরপর সে কিছু একটা ভেবে তার নিজের ডোর লকের পাসওয়ার্ডটাই এখানে প্রেস করে, আর এটা প্রেস করতেই অদ্ভুতভাবে দরজার লকটি খুলে যায়। আর গিয়ংমিন খুবই অবাক হয়ে যায়। সে দরজা খুলেই ভেতরে ঢুকে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখতে পায় একটি মেয়েকে এই রুমে বিছানার মধ্যে বেঁধে রাখা হয়েছে, আর এই মেয়েটি আর কেউ নয় বরঞ্চ সংহি। তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আর অন্যদিকে হিউজু দেখতে পায় তারা যে মেয়ের পিছু করে এসেছে সে সংহি নয়। এদিকে গিয়ংমিন খুব ভালোভাবেই বুঝে যায় যে সাইকোটি সংহিকে এখানে কিডন্যাপ করে এনেছে সেই ব্রাঞ্চ ম্যানেজার কিমকে খুন করেছে। আর এই সাইকোটাই হলো আসলে সেই লোক যে এতদিন ধরে গিয়ংমিনের সাথে সেই জঘন্য কাজগুলো করে এসেছে। এই সবকিছু দেখে গিয়ংমিন পুলিশকে কল করতেই যাবে, তবে তখনই দরজায় সেই সাইকোটি এসে দাঁড়ায়। আর কোনো উপায় না পেয়ে গিয়ংমিন বিছানার নিচে এসে লুকিয়ে পড়ে। ওই সাইকোটি ঘরে এসে সংহিকে বলতে থাকে তার আর প্রয়োজন হবে না, কারণ সে নতুন কাউকে খুঁজে পেয়েছে, তার নাম গিয়ংমিন। এই কথা শুনে গিয়ংমিন খুবই শিউরে ওঠে। আর ওই সাইকোটি একটি পয়জনাস ইনজেকশন সংহির গায়ে পুশ করে দিয়ে তাকে মেরে ফেলে। আর এরপর তার বডির ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই আমরা দেখতে পাই এই সাইকোটি অলরেডি সংহির পা দুটোকে কেটে নিয়েছে যাতে সে এখান থেকে কোনোদিন পালাতে না পারে। ওই সাইকোটি সংহির দেহটাকে নিয়ে গিয়ে তার দেহটা কাটতে শুরু করে। আর এই সুযোগেই গিয়ংমিন দৌড়ে দরজায় আসে, তবে তখনই সাইকোটা তাকে দেখে ফেলে। এটা দেখেই গিয়ংমিন প্রাণপণে পালাতে থাকে সেই সাইকোর হাত থেকে, আর ওই সাইকোটা তার পিছু করতে থাকে। দৌড়তে দৌড়তে গিয়ংমিন এসে একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর তার ফোনটাও সেই বাড়িতেই পড়ে গেছে, যার জন্য সে পুলিশকেও কল করতে পারছে না। এদিকে সাইকোটা শেষ পর্যন্ত তাকে খুঁজে পায়। তাকে মারতেই যাবে ঠিক তখনই হিউজু এসে তাকে অ্যাটাক করে, তবে সাইকোটি হিউজুকেই বেধড়ক মারতে থাকে, তাকে আহত করে ফেলে। ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসলে সাইকোটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর গিয়ংমিন ডিটেকটিভ লিকে সবকিছু জানায়। ডিটেকটিভ লি তার কাছ থেকে কোনো একটা ক্লু চায়, তার কাছ থেকে জানতে চায় এমন কোনো একটা বিষয় যা ওই সাইকোকে খুঁজতে তাকে সাহায্য করবে। তখন গিয়ংমিন তাকে বলে তার হাতে একটা ঘড়ি ছিল, যেটা খুবই পুরনো দিনের ঘড়ি। এরপর পুলিশ ওই পুরো বাড়িতে তল্লাশি চালালে ছাদের ওপর থেকে সংহির টুকরো টুকরো বডিটাকে খুঁজে পায়, আর তার হাতেই ছিল গিয়ংমিনের সেই ভিজিটিং কার্ড, যেটা দেখে গিয়ংমিনের সন্দেহ হয়, কারণ সে এই কার্ডটা কিম জংকেই দিয়েছিল। এরপর ডিটেকটিভ লি কিম জংকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আর তাছাড়া ম্যানেজার কিম যেদিন মারা যায় সেদিনকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিম জংই ওই অ্যাপার্টমেন্টের বাইরে ঘোরাঘুরি করছিল। তখন কিম জং বলে আমি শুধু তাদের পিছু নিয়েছিলাম, আমি এতটাও পাগল নই যে একটা করাত দিয়ে বডি কাটবো, কারণ ওই সাইকো সংহির দেহটাকে করাত দিয়ে কেটেছিল। তখনই ডিটেকটিভ লি খেয়াল করে কিম জং এর হাতেও সেই পুরনো দিনেরই ঘড়ি ছিল, যেটা দেখে ডিটেকটিভ লির সন্দেহ আরও বাড়তে থাকে। তবে এই সবকিছুর জন্যই কিম জং খুবই রেগে যায়, সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কিম জং এর বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে গিয়ংমিন তার পুরনো অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিয়ে নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায়, কারণ তার সাথে যা কিছু ঘটেছে সেই সব কিছুর পরে ওই অ্যাপার্টমেন্টে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। অন্যদিকে কিম জং গিয়ংমিনের পুরনো অ্যাপার্টমেন্টে আসে, আর সেখানকার সিকিউরিটি গার্ড হানের কাছ থেকে তার নতুন অ্যাপার্টমেন্টের ঠিকানা জেনে নেয়। অন্যদিকে গিয়ংমিন যখন তার নতুন অ্যাপার্টমেন্টে ছিল তখনই হঠাৎ করে তার দরজাটায় বারবার নক হতে থাকে। গিয়ংমিন খুবই অবাক হয়ে যায়, কারণ এই নতুন অ্যাপার্টমেন্টের ঠিকানা সে কাউকে দেয়নি। তবে দরজা খুলতেই দেখতে পায় একজন ডেলিভারি বয় তার অ্যাপার্টমেন্টের সামনে একটা প্যাকেজ রেখে গেছে। আর পার্সেলটা খুলতেই গিয়ংমিন দেখতে পায় সেই পার্সেলের ভেতরে রয়েছে তার সেই পুরনো ফোনটা, যেটা ওই সাইকোর বাড়িতে পড়ে গেছিল। অর্থাৎ ওই সাইকো তার এই নতুন অ্যাপার্টমেন্টের ঠিকানাটাও জেনে গেছে। ফোনটাকে অন করতে গিয়ংমিন দেখতে পায় তার ঘুমন্ত অবস্থার অসংখ্য ছবি সেই ফোনের মধ্যে রয়েছে। আর ঠিক তখনই গিয়ংমিনের ফোনে হিউজুর ভিডিও কল আসে। তবে ভিডিও কলটি রিসিভ করতেই গিয়ংমিন চমকে যায়। সে দেখতে পায় ওই সাইকোটি হিউজুর বাড়িতে পৌঁছে গেছে, আর হিউজু বাড়িতে এলে সে তাকে বেহুশ করে তার ওপর টর্চার করছে, একটা করাত দিয়ে তার পাটাকে কেটে ফেলার চেষ্টা করছে। এটা দেখেই গিয়ংমিন হিউজুর বাড়িতে ছুটে চলে আসে। সে এসেই বারবার দরজায় নক করতে থাকে, সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তার কোনো চিৎকারে সাড়া দেয় না। তাই কোনো উপায় না পেয়ে গিয়ংমিন সেই দরজার লকটাকে ভাঙার চেষ্টা করে। তবে তখনই কিম জং সেখানে চলে আসে আর তাকে মারতে থাকে, আর বলতে থাকে আজ তোমাকে আমার সাথে কফি ডেটে যেতেই হবে। কিন্তু গিয়ংমিন তাকে গালাগাল করে না করতে থাকে। আর এই শুনে কিম জং তাকে মারতেই যাবে, তবে তখনই ডিটেকটিভ লি সেখানে এসে তাকে অ্যারেস্ট করে নেয়। আসলে ডিটেকটিভ লি তাকে ছাড়ার পর থেকেই তার ওপর নজর রাখছিল, যাতে তাকে এইভাবেই হাতে নাতে ধরতে পারে। গিয়ংমিন দৌড়ে হিউজুর ঘরে প্রবেশ করে, তবে দেখতে পায় ওই সাইকো অলরেডি হিউজুর পা কেটে নিয়েছে। তাই জন্যই তারা তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়।
গিয়ংমিন হিউজুর কাছে ক্ষমা চাইতে থাকে, তার কাছে ক্ষমা চাইতে থাকে যে তার জন্যই হিউজুর আজ এই অবস্থা হয়েছে। সে যদি হিউজুকে এই সব কিছুর মধ্যে না ডাকতো তাহলে আজ হিউজুর পায়ের এই অবস্থা হতো না। তবে হিউজু তাকে আশ্বাস দিয়ে বলে এতে তার কোনো দোষ নেই। এরপরেই ডিটেকটিভ লি সেখানে আসে। সে গিয়ংমিনের জন্য একটা হিডেন ক্যামেরা এনে দেয় আর বলে দেয় এই ক্যামেরাটা তার রুমে সেট আপ করে দিতে, যাতে সে লক্ষ্য রাখতে পারে কেউ তার অবর্তমানে তার বাড়িতে প্রবেশ করেছে কিনা। সাথে এটাও বলে কিম জং ট্রিক্স খাটিয়েছিল যাতে গিয়ংমিন হিউজুর বাড়িতে চলে আসে। আসলে গিয়ংমিন ভিডিও কলে যা যা দেখেছিল সেই সব কিছুই কিম জং আগে থেকেই রেকর্ড করে রেখেছিল, আর সেই রেকর্ডিংটাই ভিডিও কলে প্লে করে দিয়েছিল, যেটা দেখেই গিয়ংমিন হিউজুর বাড়িতে এসেছিল। এরপর গিয়ংমিন তার অ্যাপার্টমেন্টে আসে। তার অ্যাপার্টমেন্টে এসে ডিটেকটিভ লিয়ের দেওয়া সেই হিডেন ক্যামেরাটা সে ইনস্টল করে। আর এরপর সে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একটা সুপার মার্কেটে আসে। আর সেখানে এসেই তার সাথে দেখা হয় সেই পুরনো অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড হানের সাথে। ওই সিকিউরিটি গার্ড হান তাকে জিজ্ঞেস করে তার নতুন অ্যাপার্টমেন্টটা কেমন লাগছে, সাথে এটাও জিজ্ঞেস করে এখনও কি তাকে কেউ বিরক্ত করছে। তাকে যে বিরক্ত করতো সে কিন্তু আর কখনোই বিরক্ত করবে না। হানের এমন কথাবার্তায় গিয়ংমিন কিছুটা আশ্চর্য হয়, তবে এর কোনো জবাব না দিয়ে সে সোজা কাউন্টারে এসে তার বিলিং করতে থাকে। সে বিলিং করে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে যাবে, তবে তখনই সে শুনতে পায় সিকিউরিটি গার্ড হান যে জিনিসটা কিনছে তার দাম $3.20, যেটা শুনে সে খুবই অবাক হয়ে যায়। আর ঘুরে দেখতে পায় হান যে খাবারটা কিনছে সেই খাবারের প্যাকেটগুলোই সে ওই সাইকোর বাড়িতে দেখেছিল। আর এছাড়া হানের হাতেও সেই একই রকম পুরনো ঘড়ি রয়েছে যেটা সে ওই সাইকোর হাতে দেখেছে। এটা দেখে গিয়ংমিন একদমই চমকে যায়। সে তাড়াতাড়ি করে তার অ্যাপার্টমেন্টে এসে দরজাটা লক করে দেয় আর ভাবতে থাকে ওই সিকিউরিটি গার্ড হানি কি আসলে সাইকো। এই সব কিছু ভাবতে ভাবতেই তখনই ডিটেকটিভ লি তার কাছে কল করে আর কল করে জানায় আবারও কিম জং এর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দিতে হয়েছে। তবে ছেড়ে দেওয়ার কিছু ঘন্টা বাদেই তার মার্ডার হয়ে গেছে, তাই আসলে ওই সাইকোটা কে তারা এখনও নিশ্চিত হতে পারেনি। এই জন্যই ডিটেকটিভ লি গিয়ংমিনকে বলে দেয় সে কিছুক্ষণের মধ্যেই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার অ্যাপার্টমেন্টে আসবে, তবে ততক্ষণ পর্যন্ত সে যেন খুবই সাবধানে থাকে। এই কথা শুনেই গিয়ংমিন খুবই চিন্তিত হয়ে পড়ে। তার নজরে পড়ে টেবিলে থাকা সেই ক্যাট ফুডের ওপর যেটা কিছুক্ষণ আগে সিকিউরিটি গার্ড হান কিনেছিল। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায় আর এই জন্যই সে তার রুমে থাকা সেই হিডেন সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চেক করতে থাকে আর দেখতে পায় তার অ্যাপার্টমেন্টে আসার আগেই ওই সিকিউরিটি গার্ড হান তার অ্যাপার্টমেন্টে চলে এসেছে আর এখন সে তার বিছানার ঠিক নিচেই লুকিয়ে আছে। এটা দেখেই গিয়ংমিন একদমই হতভম্ব হয়ে যায়। ভয়ের এক শিহরণ যেন তার শরীর বেয়ে নেমে আসে, তবে সে কি করবে কিছু বুঝতে পারে না। ভয়ে তার পা কাঁপতে শুরু করে। এই সব কিছু ভাবতে ভাবতেই সে যখনই পালানোর চেষ্টা করবে ঠিক তখনই ওই সাইকো তার পা টেনে ধরে। গিয়ংমিন পালানোর অনেক চেষ্টা করে, তবে ওই সাইকো তাকে ধরে ফেলে। এরপরই দেখা যায় ডিটেকটিভ লি গিয়ংমিনকে খুঁজতে বেরিয়েছে। আসলে সে গিয়ংমিনের অ্যাপার্টমেন্টে গিয়ে তাকে না দেখতে পেয়ে বুঝতে পেরে গেছে গিয়ংমিনের সাথে কি হয়েছে। এর সাথে সাথেই ডিটেকটিভ লি সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারে গিয়ংমিনের অ্যাপার্টমেন্ট ছেড়ে দেওয়ার পরেই তার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড হান তার চাকরি ছেড়ে দিয়েছে। এই অ্যাপার্টমেন্টের আগে সিকিউরিটি গার্ড যে হোটেলে কাজ করত সেই হোটেলেও একটি মেয়ের রহস্যজনকভাবে মৃত্যু হওয়ায় হোটেলটি বন্ধ হয়ে গেছে। আর গিয়ংমিন যেই অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টেই সংহির আগে আরও একজন মেয়ে নিখোঁজ হয়েছিল। এই সব কিছুকে একসাথে করে ডিটেকটিভ লির বুঝতে বাকি থাকে না যে সিকিউরিটি গার্ড হানি এই সব কিছুর পেছনে রয়েছে। আর সে এটাও ধারণা করে যেহেতু সিকিউরিটি গার্ড হানের বাড়িতে এর আগে সংহির লাশটা খুঁজে পেয়েছে পুলিশ, সেই কারণেই সে গিয়ংমিনকে নিয়ে সেখানে যাবে না। তার যাওয়ার কাছে এখন একটাই অপশন রয়েছে, সেই বন্ধ হয়ে যাওয়া পুরনো হোটেলটা। এই জন্যই ডিটেকটিভ লি সেই হোটেলের উদ্দেশ্যেই রওনা দেয়। অন্যদিকে দেখা যায় সিকিউরিটি গার্ড হান গিয়ংমিনকে কিডন্যাপ করে সেই পুরনো হোটেলেই নিয়ে এসেছে। সে গিয়ংমিনকে খুবই হাই ডোজের ড্রাগ দিয়েছে, যার কারণেই সে খুবই দুর্বল হয়ে আছে। সে হানের কাছে জিজ্ঞেস করে কেন সে তার সাথে এই সব কিছু করছে, সে কি দোষ করেছে। তবে হান বলে কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না, আমি তোমাকে ভালোবাসি আর এখন থেকে তুমি সব সময় আমার সাথেই থাকবে, কারণ আমার একা থাকতে একদমই ভালো লাগে না। তুমি আমার সাথে ঠিক ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তোমার জায়গায় অন্য কাউকে খুঁজে না পাই। এই সব কিছু বলতে বলতেই সে যখন গিয়ংমিনের কাছে যায় তখনই আচমকা গিয়ংমিন তার উপর হামলা করে সোজা সেখান থেকে পালাতে শুরু করে। সে দৌড়ে মেইন দরজার সামনে চলে আসে, তবে দেখতে পায় ওই সাইকো আগে থেকেই মেইন দরজাটা পুরোটাই পেরেক দিয়ে বন্ধ করে দিয়েছে। কোনো উপায় না পেয়ে গিয়ংমিন নিজেকে একটা রুমে বন্ধ করে নেয় আর সেই সাইকো একটা কুড়াল হাতে নিয়ে গিয়ংমিনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই সে ওই রুমটার ভেতরে প্রবেশ করতেই যাবে ঠিক তখনই ডিটেকটিভ লি সেখানে চলে আসে। সে গিয়ংমিনকে ডাকতে থাকে আর তখনই গিয়ংমিন সাহায্যের জন্য লিকে ডাকে। ডিটেকটিভ লি এসে সেই দরজাটা খুলতেই যাবে, তবে তখনই ওই সাইকো পেছন থেকে ডিটেকটিভ লি এর ওপরই অ্যাটাক করে। তাদের দুজনের মধ্যেই চলতে থাকে প্রচুর ধস্তাধস্তি।
তবে এত কিছুর পরেও ডিটেকটিভ লি তার সাথে পেরে ওঠে না। শেষ পর্যন্ত ওই সাইকোর হাতেই মৃত্যু হয় ডিটেকটিভ লিয়ের। আর এরপর ওই সাইকো গিয়ংমিনের কাছে যায়। সে গিয়ংমিনের পাটাকে কেটে বাদ দিয়ে দিতে চায় যাতে সে তার কাছ থেকে কোনোদিন পালাতে না পারে। তবে গিয়ংমিন প্রাণপণ চেষ্টা করতে থাকে তার হাত থেকে বাঁচার জন্য। এভাবেই তাদের দুজনের ধস্তাধস্তি চলতে থাকে। আর হঠাৎই গিয়ংমিন একটা আলমারিকে টেনে তাদের ওপর ফেলে দেয়, যে আলমারিটা তাদের দুজনের ওপরেই পড়ে। আর ওই আলমারির পেরেক এসে গেঁথে যায় সাইকোর হাতে। তবে এত কিছুর পরেও সাইকোটি থামে না। সে তখনও গিয়ংমিনকে মারার চেষ্টা করে। সে গিয়ংমিনের গলা চেপে ধরে তাকে মারার জন্য। আর গিয়ংমিন বাঁচার জন্য ছটফট করতে থাকে। সে তার সমস্ত শক্তি খাটিয়ে চেষ্টা করতে থাকে ওই সাইকোর হাত থেকে বাঁচার জন্য। আর এভাবেই তার সর্বস্ব শক্তি দিয়ে ওই সাইকোর ওপর আঘাত করলে ওই সাইকোর মাথাটি আলমারিতে থাকা একটা পেরেকের মধ্যে গেঁথে পড়ে। আর এভাবেই শেষ পর্যন্ত ওই সাইকোর মৃত্যু হয়। এই সাইকো যে শুধুমাত্র মেয়েদের খুন করত তাই নয়, তার মস্তিষ্ক এর থেকেও কয়েক গুণ বেশি বিকৃত ছিল। সে মেয়েদের অজান্তেই তাদের অ্যাপার্টমেন্টে বসবাস করত, তাদের বিছানায় প্রতি রাতে শুয়ে থাকত, আর তাদের সাথে সে চালাতো সিরিয়াল র্যাপ। সে একজন সিরিয়াল কিলারের সাথে সাথে একজন সিরিয়াল র্যাপিস্ট। এভাবেই প্রত্যেকটা মেয়ের সাথে দিনের পর দিন এই সমস্ত কুকর্ম করে যখন সে নতুন কোনো শিকার পেত, তার পুরনো শিকারকে সে মেরে ফেলত। আর এই সিরিয়াল রেপিস্ট, সিরিয়াল কিলার, এই সাইকোর মৃত্যু হয়েছে শেষ পর্যন্ত গিয়ংমিনের হাতেই। এরপর অনেক দিন কেটে যায়। গিয়ংমিন এখন কিছুটা স্বাভাবিক হতে পেরেছে। সে এখন নতুন একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে। তবে তার অতীত কি তার পিছু ছেড়েছে? না, কারণ ওই সাইকো মরে যাওয়ার পরেও তার মধ্যে সেই ভয় এখনও রয়ে গেছে। এখনও সব সময় সে তার উপস্থিতি অনুভব করতে পারে, যার জন্য সে রোজ অ্যাপার্টমেন্টে ঢুকে এই একটা কাজ অবশ্যই করে, সেটা হলো চেক করা যে তার বিছানার নিচে কেউ লুকিয়ে নেই তো। আর এই ভয়ঙ্কর দৃশ্যের মাধ্যমেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।